আমাদের এই লেকচারটির টপিক হলো কারশফের দ্বিতীয় সূত্র বা যেটিকে বলে কেভিএল। কারশফের প্রথম সূত্রটি আমরা আগের লেকচারে কভার করে এসেছি, সেটি ছিল কেসিএল অর্থাৎ কারশফস কারেন্ট ল। এখন আমরা বলবো কারশফের দ্বিতীয় সূত্র অর্থাৎ কেভিএল বা কারশফস ভোল্টেজ ল। তো এই লেকচারে আমরা ধরে নেব যে তোমাদের সবার ভোল্টেজ ডিফারেন্স সম্পর্কে সবার ধারণা রয়েছে এবং আরেকটা ব্যাপার যে তোমরা ইএমএফ কি জিনিস সেই ব্যাপারে জানো। তো ধরো আমরা কারশফের সূত্রে যাওয়ার আগে একটু ব্যাপারটা দেখে নেই। ধরো আমরা সিম্পল কিছু কোশ্চেন করি তোমাদেরকে। যেমন ধরো আগে আমি একটি সার্কিট, ধরো এরকম একটি খুব সিম্পল একটি সার্কিট আঁকি। ধরো যে সার্কিটে এরকম তিনটি রোধ এবং একটি ব্যাটারি আছে। তো ধরো আমি রোধগুলোর মান বললাম, একটি R1, একটি R2 আর এটি হলো মনে করো R3, আর এটির ইএমএফ ব্যাটারি ইএমএফ মনে করো E। আচ্ছা, তো এই সার্কিটের মধ্য দিয়ে মনে করো যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো বিদ্যুৎ প্রবাহ তুমি বুঝতেই পারছো যে সার্কিটটি দেখলে বোঝা যাবে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এই দিক দিয়ে এইভাবে, এবং ব্যাটারির এটি হলো তোমরা সবাই জানো ধনাত্মক প্রান্ত এবং এটি হলো ঋণাত্মক প্রান্ত। তো আমরা সবাই জানি যে ব্যাটারি ধনাত্মক প্রান্ত দিয়ে তড়িৎ প্রবাহ বের হয়ে ঋণাত্মক প্রান্ত দিয়ে সেটি আবার প্রবেশ করে, এটি স্বাভাবিক ব্যাপার বা থিওরিটিক্যালি আমরা এটা ধরে নিই। তো এবার ধরো যে এই সার্কিটে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্টটি মনে করো I। তো এবার তোমাকে একটা ব্যাপার জিজ্ঞেস করা হোক যে অ্যাকচুয়ালি এই সার্কিটে যে অনেকটা রাঁধুনির মতো কাজ করছে সেটি হলো গিয়ে বা বাবুর্চির মতো কাজ করছে, সে হলো ব্যাটারি। ব্যাটারি এই সার্কিটে শক্তি অনেকটা রান্না করছে, আর সেই শক্তি এই সার্কিটে এরা সবাই খেয়ে ফেলছে বা সাবার করে ফেলছে। অর্থাৎ মানে এইটা দ্বারা আমরা এরকম বুঝি যে একটি সার্কিটে ব্যাটারি হলো গিয়ে অনেকটা বাবুর্চির মতো কাজ করে, আর বাকি যে কম্পোনেন্টগুলো থাকে সেই কম্পোনেন্টগুলো অনেকটা পরিবারের সদস্য বা খাদকের মতো কাজ করে। তো তুমি একটা ব্যাপার খেয়াল করো, এখানে অনেকটা তুমি জিজ্ঞেস করতে পারো ও কি রান্না করছে। তো ও আসলে ভোল্টেজ রান্না করছে, আর ওরা সবাই সেই ভোল্টেজগুলো খাচ্ছে। ও যে পরিমাণে ভোল্টেজ রান্না করবে ওরা সবাই মিলে সেই ভোল্টেজ খেয়ে ফেলবে। আচ্ছা, এতক্ষণ অনেক মজা করা গেল, আসলে ব্যাপারটা বলি। ব্যাপারটা কি জিনিস? ব্যাপারটা হলো এরকম যে তুমি সার্কিটে যে কোনো একটি বিন্দু ধরো, মনে করো এই বিন্দুটি। তুমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ সার্কিট ঘুরে যদি আগের জায়গায় চলে আসো তাহলে কি হবে বলো তো? আগের জায়গায় থাকলে তোমার এই বিন্দুতে যখন তুমি যাত্রা শুরু করেছিলে যে পরিমাণ শক্তি থাকবে, ঘুরে আসার পর ঠিক সেই পরিমাণ শক্তি থাকবে। আচ্ছা, এটা কেমন কথা? হ্যাঁ, এটা তুমি অনেক আগেই পড়ে আসছো। এটি হলো শক্তি সংরক্ষণশীলতা নীতি। সংরক্ষণশীলতার নীতি তো সবার আশা করি মনে আছে। যে তাহলে আমরা এখানে কি বললাম যে কোন সার্কিটের কোন একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে আমি যদি সম্পূর্ণ সার্কিট ঘুরে ওই বিন্দুতে চলে আসি তাহলে আমার মোট শক্তির পরিমাণ একই থাকবে। অর্থাৎ এই সার্কিটে যেই পরিমাণে ভোল্টেজ ড্রপ হয়েছে সেই পরিমাণে ভোল্টেজ গেইন হয়েছে। এখন তুমি বলবো ভোল্টেজ ড্রপ আর ভোল্টেজ গেইন সেটা আবার কি জিনিস? আচ্ছা, ওকে, ভোল্টেজ ড্রপ বলি। ভোল্টেজ ড্রপ হলো গিয়ে তুমি যখন একটা রোধের মধ্যে দিয়ে যাচ্ছ তখন তোমাকে কিছু কাজ করতে হয়। তড়িৎ প্রবাহ যখন রোধের মধ্যে দিয়ে যাচ্ছে তখন তোমাকে কিছু কাজ করতে হয়, এটাকে বলে ভোল্টেজ ড্রপ। মানে কিছু তোমাকে এখানে ভোল্টেজ ড্রপ করছে বা কিছু কাজ করতে হচ্ছে। এখন তুমি যদি একটি ব্যাটারির মাইনাস প্রান্ত দিয়ে প্রবেশ করে প্লাস প্রান্ত দিয়ে কারেন্ট বের হয়, মানে এইভাবে যায়, এই দিক থেকে তড়িৎ প্রবাহটা মাইনাস প্রান্ত দিয়ে গিয়ে প্লাস প্রান্ত দিয়ে যায়, তখন ভোল্টেজ গেইন হয়। ভোল্টেজ গেইন মানে কি? ভোল্টেজ গেইন মানে হলো কি ওর ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে। এই দিক থেকে এই দিকে গেলে সেটাকে আমরা ভোল্টেজ গেইন ধরি বা ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে। ওই যে অনেকটা একটু আগে তুমি যে ব্যাপারটা বলে আসলে যে ও রাঁধুনির মতো কাজ করছে, হ্যাঁ অনেকটাই, যে ওকে ভোল্টেজ এখন রান্না করে দিচ্ছে আর এদিক দিয়ে যাওয়ার সময় ওরা সেই ভোল্টেজগুলো খেয়ে ফেলবে। তার মানে ভোল্টেজ গেইন মানে হলো ভোল্টেজ রান্না করে দেওয়া, আর ভোল্টেজ ড্রপ মানে হলো গিয়ে সেই ভোল্টেজগুলো খেয়ে ফেলা। তো এখন আমরা যদি লিখতে চাই তাহলে এখন আসো এখানে, তাহলে ভোল্টেজ রান্না হচ্ছে কত? হ্যাঁ, ভোল্টেজ রান্না হচ্ছে বা ভোল্টেজ গেইন হচ্ছে E, আর ভোল্টেজ ড্রপ হচ্ছে কত বা ভোল্টেজ খেয়ে ফেলছে কত করে? তো ধরো যেমন ও কত ভোল্টেজ খাচ্ছে, ও ভোল্টেজ খাচ্ছে মনে করো IR1। এটা তো সবাই জানো, কিভাবে লিখলাম মনে আছে সবার? V = IR, এখান থেকে
আচ্ছা, তারপর ও কত ভোল্টেজ খাচ্ছে? হ্যাঁ, এটা তো অনেক সহজ, প্লাস আই আর টু। তারপর ও কত ভোল্টেজ খাচ্ছে? এটাও খুব সহজ, তুমি এখানে লিখে দিতে পারবে যে এটি হলো গিয়ে প্লাস আই আর থ্রি। তাহলে এই তিনজন মিলে টোটাল ভোল্টেজ খাচ্ছে আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি। আর সেই ভোল্টেজগুলো কে রান্না করছে? সেটি হলো ব্যাটারি। কত রান্না করছে? ই। তার মানে আমরা এটা বলতে পারি যে ই ইজ ইকুয়ালস টু আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি। অর্থাৎ যদি আমরা মজা করে বলতে চাই তাহলে এরকম বলতে পারি যে এখানে ব্যাটারি যত ভোল্টেজ রান্না করবে বাকিরা সবাই মিলে সেই ভোল্টেজগুলো খেয়ে ফেলবে। আর যদি আমরা সিরিয়াস বা থিওরিটিক্যালি বলতে চাই তাহলে একটি সার্কিটে তড়িৎ প্রবাহ হওয়ার সময় যেই পরিমাণ ভোল্টেজ গেইন হয় ঠিক সেই পরিমাণ ভোল্টেজ সম্পূর্ণ সার্কিটে ড্রপ হবে। কোথা থেকে বললাম এটা? শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে। কারণ তোমাকে যদি এই সম্পূর্ণ সার্কিট ঘুরে আসার পর এখানে এসে তোমার মোট শক্তি যদি সমান থাকে তাহলে তুমি সম্পূর্ণ সার্কিটে যেই পরিমাণ ভোল্টেজ ড্রপ করেছো তুমি সেই পরিমাণ ভোল্টেজ আবার কি করেছো? গেইন করেছো। তো এই যে এটি অনেকটা দেখলে মনে হয় শক্তি সংরক্ষণশীলতা নীতি। আচ্ছা, এখন বলে দেই আসলে এতক্ষণ ধরে আমরা যেই জিনিসটা লিখলাম, এই যে এই ব্যাপারটি, এই লাইনটি লিখলাম, এটি আসলে হলো গিয়ে তোমার কেভিএল বা কারশফস ভোল্টেজ ল। তুমি হয়তো বলবে এইটা কারশফের ভোল্টেজ ল, এটা তো শক্তি সংরক্ষণশীলতা নীতি। হ্যাঁ, তাই শক্তি সংরক্ষণশীলতা নীতির সার্কিটের যে রূপটা সেটি হলো কারশফের ভোল্টেজ ল। তো এই ছিল কেভিএল বা কারশফের ভোল্টেজ ল। দেখলে তো অনেক সহজ, আসলে এটা শক্তি সংরক্ষণশীলতা নীতি, এটি কিছুই না। আচ্ছা, এবার একটু বলি আরেকটা ব্যাপার, ভোল্টেজ ড্রপ কি শুধু রোধের মধ্যে দিয়ে হতে পারে? ভোল্টেজ ড্রপ কি আর কোনো জায়গায় হতে পারে না? হ্যাঁ, সার্কিটে আরো অন্যান্য কম্পোনেন্ট আছে যেখানে ভোল্টেজ ড্রপ হতে পারে। তো আমরা যেহেতু এখানে নরমালি তোমার দুটি জিনিস নিয়ে আলোচনা করছি, ব্যাটারি আর হলো গিয়ে রোধ নিয়ে আলোচনা করছি, তো রোধে তো ভোল্টেজ ড্রপ হয়, আরো একটা জায়গায় ভোল্টেজ ড্রপ হয়। সেটা কোন জায়গায় ভোল্টেজ ড্রপ হয় সেটার জন্য মনে করো যে আমরা আরেকটা সার্কিট এঁকে ফেলি, যে সার্কিটে মনে করো যে দুটি ব্যাটারি আছে। মনে করো যে এরকম একটি সার্কিট, এটার মধ্যে দুটি ব্যাটারি আছে। এইখানে এই একটি ব্যাটারি, ঠিক আছে, এইখানে আরেকটি রোধ, আর এইখানে মনে করো আরেকটি ব্যাটারি আছে। আচ্ছা, তো এই ব্যাটারির তড়িৎচালক শক্তি মনে করো E1, এই ব্যাটারির তড়িৎচালক শক্তি মনে করো E2, আর এইটির রোধ R1 আর এইটির মনে করো R2। এখন এই ব্যাটারিতে প্রথম ব্যাপার যেটা, এই ব্যাটারির দুটি তো আমরা প্লাস মাইনাস প্রান্তগুলো দিয়ে ফেলি, প্লাস মাইনাস। এখন একটা ব্যাপার খেয়াল করো, এইখানে সার্কিটে ভোল্টেজ ড্রপ যে শুধু R1 R2 দিয়ে হবে তাও কিন্তু ঠিক নয়, মানে শুধুমাত্র R1 R2 দিয়ে যে হবে সেটা ঠিক নয়। এই সার্কিটে ব্যাটারি মাঝখান দিয়ে ভোল্টেজ ড্রপ হবে। তুমি বলবে আপনি না একটু আগে বলে আসলেন যে ব্যাটারি তো ভোল্টেজ গেইন করে, তাহলে ভোল্টেজ ড্রপ কিভাবে পড়ে? হ্যাঁ, আমি যেটা বলে আসছিলাম সেটা হলো গিয়ে অনেকটা এই রকম, যে তুমি যদি ব্যাটারির মাইনাস প্রান্ত দিয়ে প্রবেশ করে প্লাস প্রান্ত দিয়ে বের হও, তড়িৎ প্রবাহটা মাইনাস প্রান্ত দিয়ে প্রবেশ করে প্লাস প্রান্ত দিয়ে বের হয়, তাহলে সেখানে ভোল্টেজ গেইন হবে। কিন্তু যদি উল্টো দিকে যায়, মানে যদি এরকম হয় যে মনে করো এই সার্কিটে এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, আমি শিওর না, আমি এটা ধরে নিলাম এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে কিন্তু তুমি যদি এই দিক দিয়ে যখন কারেন্ট আসবে তখন কিন্তু তোমার ভোল্টেজ গেইন হবে না, এই ব্যাটারির মাঝখান দিয়ে যাওয়ার সময় ভোল্টেজ ড্রপ হবে। হ্যাঁ, তো এটা মনে রাখবে যে যখন আমরা কি করব, যখন আমরা কোনো একটা ব্যাটারির প্লাস প্রান্ত দিয়ে প্রবেশ করে মাইনাস প্রান্ত দিয়ে বের হব, তড়িৎ প্রবাহ প্লাস প্রান্ত দিয়ে প্রবেশ করে মাইনাস প্রান্ত দিয়ে বের হবে, তখন কিন্তু সেইখানে ভোল্টেজ ড্রপ হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ শুধু রোধের ক্ষেত্রে হয় না, ব্যাটারির যে ডিরেকশন তার উল্টা দিকে যদি কারেন্ট তড়িৎ প্রবাহিত হয় তাহলে কিন্তু ভোল্টেজ ড্রপ হয়। তাহলে এই সার্কিটে তুমি যদি লিখতে চাও যে এইখানে আমি কিভাবে, ধরো এই সার্কিটে কারেন্ট ফ্লো আমি I বলে দিলাম, তাহলে আমি এইখানে কিভাবে কেভিএল খাটাবো? হ্যাঁ, কেভিএল আমরা খাটিয়ে ফেলি। তাহলে এখানে বলো তো কোথায় গেইন হচ্ছে? যদি আমি এইভাবে কারেন্ট ফ্লো ধরি, হ্যাঁ, তাহলে গেইন হচ্ছে কোথায়? গেইন হচ্ছে তোমার E1 এ। আচ্ছা, এবার বলো ড্রপ হচ্ছে কোথায়? ড্রপ হচ্ছে R1 এ ড্রপ হচ্ছে। কতটুকু ড্রপ হচ্ছে? ওই যে আগের মতো IR1। আচ্ছা, আর কোথায় ড্রপ হচ্ছে? R2 তে ড্রপ হচ্ছে। কত ড্রপ হচ্ছে? IR2। হ্যাঁ, আর আরেকটা জায়গায় ড্রপ হচ্ছে, সেটি হলো এইখানে। কত ড্রপ হচ্ছে? E2 পরিমাণ ড্রপ হচ্ছে, কারণ এইটির ইএমএফ বা এটির অ্যাক্রসে ভোল্টেজ হলো গিয়ে E2।
তার মানে এখানে E2 পরিমাণ ড্রপ হচ্ছে। তার মানে আমরা কেভিএল থেকে লিখতে পারি যে পরিমাণ গেইন হয় সেই পরিমাণ ড্রপ হয়। তাহলে এই দুটি সমান, যে E1 = IR1 + IR2 + E2, এই জিনিসটি। তাহলে এই ব্যাপারটা খেয়াল রাখবা। আচ্ছা, আরেকটা জিনিস, যে আপনি যে এখানে কারেন্ট ফ্লো ধরলেন, যে কারেন্ট ফ্লো যে এভাবে হচ্ছে, আপনি কিভাবে শিওর হলেন? কারেন্ট ফ্লো তো উল্টা দিকেও হতে পারে। হ্যাঁ, উল্টা দিকেও হতে পারে কারেন্ট ফ্লো। সেই ক্ষেত্রে শুধু এখানে এই ব্যাপারটা হয়ে যেত যে E1টা এই পাশে চলে আসতো, কারণ উল্টা দিকে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে তুমি একটু চিন্তা করে দেখো বাসায় ছবিটা এঁকে, যে উল্টা দিকে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এইখানে ভোল্টেজ ড্রপ করবে ওর মাঝখান দিয়ে কারেন্ট যাওয়ার সময়, আর এখানে গেইন করবে। তাহলে দুইটার সময় যে দুই ব্যাপার হচ্ছে, দুইটার সময় দুই ব্যাপারটা আসলে কোনো সমস্যার কোনো বিষয় না। কারণ হলো কি, তুমি যখন সার্কিট সলভ করবে তখন ওই যে আমরা কেসিএল এ বলে এসেছিলাম, মানে আগের লেকচারে বলে এসেছিলাম, যে এখানে কারেন্টের দিক ধরাটা কোনো ব্যাপার না। তুমি যদি কারেন্টের দিক ঠিক ধরো, মানে কারেন্ট যেদিকে সত্যিকার অর্থে প্রবাহিত হচ্ছে সার্কিটে, তুমি যদি সেটা ধরে নাও তাহলে তোমার অ্যান্সারে কারেন্ট ফ্লোটা পজিটিভ আসবে। আর যদি তুমি তার উল্টা দিকে ধরে নাও তাহলে নেগেটিভ আসবে। এটি কোনো সমস্যা না। আচ্ছা, তো দেখো আমরা এই লাইনটাকে চাইলে একটু ঘুরিয়ে এরকম ভাবে লিখতে পারি। দেখো এরকম ভাবে লেখা যায় যে IR1 + IR2 + IR3 - E = 0, একই লাইন। তো অথবা এই লাইনটাকে দেখো, এই লাইনটাকে আমরা এরকম লিখতে পারি যে IR1 + IR2 + E2 - E1 = হলো 0। আচ্ছা, এটি কেন লিখলাম? এটি লিখলাম আমরা যখন প্রবলেম সলভ করব তখন কেভিএল এর যে ভার্সনটা লিখবো সেই ভার্সনটা দেখানোর জন্য, মানে যেই রূপটা লিখবো। আচ্ছা, এই ভার্সনটা সহজে কিভাবে লেখা যায় সার্কিট থেকে? দেখো এইভাবে লেখা যায়। তুমি মনে করো সার্কিটে ধরে নিলে, আমরা আবারও বলছি যে সার্কিটে কারেন্ট ফ্লো নিজের ইচ্ছা মতো ধরে নিতে পারবে। সার্কিট সলভ করার পর সেটি বোঝা যাবে যে আসলে সেটি তুমি কি ঠিক দিকে ধরেছো নাকি তার উল্টো দিকে ধরেছো। আচ্ছা, এবার দেখো আমরা ধরো এই সার্কিটে ধরে নিলাম যে তড়িৎ প্রবাহ এইভাবে হচ্ছে, I তড়িৎ প্রবাহটি। তো I তড়িৎ প্রবাহটি এইভাবে হচ্ছে, মানে এই যে এইভাবে করে গিয়ে এই দিকে করে যাচ্ছে। তাহলে এইখানে মনে করো যে যখন এই রোধের মাঝখান দিয়ে তড়িৎ প্রবাহ যাবে তখন এর ভোল্টেজ ডিফারেন্স হবে IR1, বা বিভব পার্থক্য হবে IR1। এই রোধের মাঝখান দিয়ে বিভব পার্থক্য হবে IR2, আর এর মাঝখান দিয়ে বিভব পার্থক্য হবে IR3। আর যখন কারেন্ট এই দিক দিয়ে আসছে, দেখো কারেন্ট যদি তুমি দেখো যে কারেন্টটি ব্যাটারি মাইনাস প্রান্ত দিয়ে প্রবেশ করছে, তখন তুমি ব্যাটারির ভোল্টেজ ডিফারেন্স বা ব্যাটারির ইএমএফ লেখার সময় সেই ইএমএফ এর সামনে একটি মাইনাস চিহ্ন বসাবে। এবং তোমরা আশা করি বুঝে ফেলতে পেরেছো যে কেন এই মাইনাস চিহ্নটি বসাতে হয়। আচ্ছা, তো এখানে একটা ব্যাপার খেয়াল রাখো, আমি আবারও বলছি, যখন তুমি কোনো একটি সার্কিটে যদি তুমি কারেন্ট ধরার পর দেখো যে তোমার যে কারেন্টটি ধরেছো সেই কারেন্টটি ব্যাটারির ঋণাত্মক প্রান্ত দিয়ে ব্যাটারিতে প্রবেশ করছে, তাহলে ব্যাটারি ইএমএফ লেখার সময় সেখানে একটি মাইনাস, তার সামনে মাইনাস বসিয়ে নিবে। আর যদি ধনাত্মক প্রান্ত দিয়ে প্রবেশ করে তাহলে সেখানে তুমি প্লাস বসিয়ে নিবে। ধরো আমরা এই সার্কিটটার কথা চিন্তা করি। এই সার্কিটে আমরা ধরে নিলাম যে তড়িৎ প্রবাহ হচ্ছে এইভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে আমরা এবার একটা একটা করে শুরু করি। প্রথমে মনে করো ওর ভোল্টেজ ডিফারেন্স কত? ওর ভোল্টেজ ডিফারেন্স হলো গিয়ে বা বিভব পার্থক্য হলো IR1। এবার দেখো এই ব্যাটারির দেখো যে তড়িৎ প্রবাহ প্রবেশ করছে সেটি হলো ব্যাটারির ধনাত্মক প্রান্ত দিয়ে প্রবেশ করছে, যে এইভাবে করে এসে ধনাত্মক প্রান্ত দিয়ে প্রবেশ করছে। এবং সেই জন্য দেখো আমরা E2 এর আগে কি চিহ্ন বসিয়েছি? E2 এর আগে প্লাস চিহ্ন বসিয়েছি। এবার দেখো ওর ক্ষেত্রে, এবার আসি ওর ক্ষেত্রে কি হচ্ছে। ওর ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে সেটি হলো কি, ওর ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে IR2। ঠিক আছে, আমরা IR2 বসিয়ে দিলাম। এবার দেখো এই ব্যাটারির মাঝখান দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তখন বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় এটি ব্যাটারির ঋণাত্মক প্রান্ত দিয়ে প্রবেশ করছে। তাই দেখো আমরা E1 এর আগে মাইনাস বসিয়ে নিয়েছি। তো এটা আসলে কোনো কিছুই না। এই যে এই ব্যাপারগুলো বললাম, এগুলো আসলে এই লাইনটা থেকে চাইলেও তুমি লিখতে পারো, এই লাইনটা থেকেও তুমি চাইলে লিখতে পারো। তো এটাকে আমরা সহজভাবে প্রবলেম সলভিং এর সময় তো এত দীর্ঘায়িত করা যাবে না, তাই আমরা সহজভাবে প্রেজেন্ট করার জন্য এইভাবে প্রেজেন্ট করি। তো অ্যাকচুয়ালি এখন এটা ছিল তুমি প্রবলেম সলভিং এর সময় এইভাবে করে ধরবে। আর আমি যদি প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আই কে এইভাবে না ধরে উল্টা দিকে ধরি তাহলে কি হবে? হ্যাঁ, বারবার আমরা বলে আসছি যে আই কে উল্টা করে ধরলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা সেটি হলো গিয়ে যে এবার আমরা সামারি দেই যে আসলে কেভিএল কি জিনিস। তাহলে কেভিএল যে ব্যাপারটা, কেভিএল হলো গিয়ে একটি বদ্ধ বর্তনী। বদ্ধ বর্তনী তো মানে বুঝেছো যে এই বর্তনীটা একটি বদ্ধ, বা যেটাকে লুপ বলে,
একটি লুপ বা একটি বদ্ধ বর্তনীর প্রত্যেকটি উপাদানের বিভব পার্থক্যগুলো তুমি যদি যোগ করো তাহলে মোট যে বিভব পার্থক্যের যে সমষ্টি আসবে সেই সমষ্টি 0 আসবে। আমি আবারও বলি যে তুমি একটি বদ্ধ বর্তনীতে যদি সবগুলো উপাদানের মোট বিভব পার্থক্য পাও সেই মোট বিভব পার্থক্যটা হবে 0। অর্থাৎ আমরা শুরুতে যেটা বলে এসেছি সেটাও বলা যায় যে একটি বদ্ধ বর্তনীতে যেই পরিমাণে ভোল্টেজ গেইন হয় এবং যেই পরিমাণে ভোল্টেজ ড্রপ হয় তারা পরস্পর সমান থাকে। এই ছিল কেভিএল। তো আমরা পরের লেকচারে যেই কাজ করব যে কেভিএল দিয়ে কিভাবে প্রবলেম সলভ করা যায়, সার্কিটের প্রবলেমগুলো সলভ করা যায়, সার্কিটের কারেন্ট খুঁজে বের করা যাবে, ভোল্টেজ বিভিন্ন কম্পোনেন্টের মাঝখান দিয়ে বা বিভিন্ন উপাদানের মাঝখান দিয়ে কত কারেন্ট কত ভোল্টেজ কিভাবে বের করা যায় সেটা আমরা নেক্সট লেকচারে দেখব। তো তোমরা বাসায় ভালোভাবে কেভিএল প্র্যাকটিস করবে। আর কেভিএল এর সবচেয়ে যে ব্যাপারটা প্র্যাকটিস করতে হবে সেটা হলো কি আমরা এখানে থিওরি শিখলাম, আমরা প্রবলেম সলভিং কেভিএল দিয়ে প্রবলেম সলভিংটা সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমাদের নেক্সট লেকচারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেভিএল এর জন্য।